আজকের ছোট গল্প মধুমালতী। লিখেছেন ছবি ব্যানার্জি। অঘ্রাণ মাসের শুরুতেই সকাল থেকে অসময়ে বৃষ্টি। যাত্রার দলটা উঠে যাওয়ার পর থেকে ধনঞ্জয়ের হাতে তেমন কাজ নেই। অবশ্য গান গাওয়া আর যাত্রাপালায় অভিনয় করা ছাড়া তার কাজে তেমন আগ্রহ নেই। গ্রামের একটা বাবাজিদের আখড়ায় সন্ধেবেলায় কীর্তন গেয়ে কিছু প্রণামী পায়। সেই রোজগারের বেশিটাই আঁকড়াতে দিয়ে দেয় বলে দুবেলা ওখানেই খাওয়া দাওয়া চলে যায়। তার নিজের বলতে দুখোপ মাটির ঘর আর একটা বারান্দা আছে। ধনঞ্জয়ের গানের গলা ঈশ্বর প্রদত্ত। তার নিজের একটা ছোটোখাটো কীর্তনের দলও ছিল। কখনো কখনো এ গায়ে সে গায়ে কীর্তনের বায়নাও পেত। বৃষ্টি দেখতে দেখতে ধনঞ্জয়ের মনটা উদাস হয়ে গেল। 4 বছর আগে এই অঘ্রাণ মাসেই নলহাটিতে 3 রাত্রি যাত্রাপালা করতে গিয়ে সে মধুমালতীর দেখা পেয়েছিল। তার জীবনে প্রথম নারী আর প্রথম ভালোবাসা। এই মধুমালতীর নামটা তারই দেওয়া। তার নাম ছিল সুখদা। যাত্রাপালায় একমাত্র ধনঞ্জয়ী একসঙ্গে দুটো রোল পেত, একটা বিবেকের আর একটা নায়কের পার্শ্ব চরিত্রের পাঠ। যাত্রাপালায় সিনেমার অভিনেতা থাকলে দলের দাম বাড়ে, হু হু করে টিকিট বিক্রি হয়। তো সেই রকমই একজন ঘরে বসে যাওয়া বয়স্ক অভিনেতা তাদের দলেও ছিল। তাকেই রংচং মাখিয়ে বয়স ভাঁড়িয়ে নায়ক করা হতো। তবে রাধাকৃষ্ণের পালায় ধনঞ্জয় নায়ক হয়ে কৃষ্ণের ভূমিকাটা পেত। সেবার যাত্রা শেষ দিনে ছিল রাধার মানভঞ্জনের পালা। ধনঞ্জয় সেদিন পালায় স্বয়ং কেষ্টর ভূমিকায়। ধনঞ্জয় এই 3টে দিনই লক্ষ্য করে দেখেছে একটা সুন্দরী কিশোরী তার দিকে মুগ্ধ হয়ে একদৃষ্টিতে চেয়ে আছে। আশপাশের কোনো দিকেই যেন তার কোনো হুঁশ নেই। সেটা দেখে ধনঞ্জয়ের বৈরাগী মনে কেমন দোলা দিয়ে উঠল। পরদিন দুপুরে গাঁয়ের বর্ধিষ্ণু চাষা সনাতন মোড়লের বাড়ি তাদের দলের সবার নেমন্তন্ন ছিল। দুপুরে খাওয়ার সময় শাড়ি পরে গাছ কোমর বেঁধে যে মেয়েটি পরিবেশন করছিল তাকে চোখের সামনে দেখে ধনঞ্জয় চমকে গেল। আরে, এ তো সেই মেয়ে। খাওয়ার পর হাতে মুখশুদ্ধি দিতে এসে সেই মেয়ে ফিসফিসিয়ে বলল, গোসাই, রেতের বেলা আমাদের বাড়ির পিসবাগুতে একবার এসো, কথা আছে বলে হাতটা ছুঁয়ে দিয়ে চলে গেল। ধনঞ্জয়ের গোটা শরীরটা ঝনঝন করে উঠল। তার সদ্য যুবক হওয়া বুকে ঢেঁকিতে পাট দেওয়ার মতো ধকধক করতে লাগলো। এ মেয়ে কি বলে গেল? একবার ভাবলো রঙ্গ করছে না তো। ধনঞ্জয়ের মেয়ে মানুষের দোষ আছে এ কথা তার শত্রুরাও বলতে পারবে না। একমাত্র বিড়ি ছাড়া তার কোনো নেশাই নেই। যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু এ যে নিশির ডাকের মতন পাগলপাড়া ডাক। একটু রাত হলে ধনঞ্জয় বাড়ির পিছনে অন্ধকারে একটা বড় গাছের তলায় ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল। 1 ঘন্টা নাকি অনন্তকাল দাঁড়িয়ে আছে তো আছেই। সে মেয়ে নিশ্চয়ই তার সঙ্গে তামাশা করেছে। চলে যাবে বলে পা বাড়াতেই দেখল মেয়েটা হাতে পুঁটুলি নিয়ে এদিক ওদিক চাইতে চাইতে একেবারে তার গা ঘেঁষে দাঁড়ালো। মুচকি হেসে বলল, আমার মন চুরি কই রে, কোথায় পালাইছ গোসাই? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে লাড়ব। ধনঞ্জয় বলল, আমার ভাঙা ঘরে তোমাকে যে মানাইবে না সখী। তোমার নামটা কি? মেয়েটা খিলখিল করে হেসে বলল, আমার নাম সুখদা, বাপ মায়ে ডাকে সুখী বইলে। ধনঞ্জয় বলল, আমি তোমার নাম দিলাম মধুমালতী। এবারে আমাকে বিদায় দাও, ভোর হতে রওনা দিতে হবে। তা যাওয়ার আগে তোমাকেও একটা কথা বলে যাই। আমি শুধু তোমার মনটাই চুরি করি নাই কন্যে, আমার মনটাও তোমার কাছে চিরকালের জন্য বাঁধা রেখে গেলাম। সুখী বলল, ভারী সুন্দর নামটা দিলে গো গোসাই, কিন্তু আমি যে মন ঠিক কইরে ঘট্ট থেকে বেইরে এসি। ধনঞ্জয় বলল, আমি যে এক ছন্নছড়া বাউল মধুমালতী, তোমার মতো রাজকন্যাকে আমি কোথায় রাখব? সুখী বলল, তুমি যেথাকে থাকবে সেটাই আমার রাজপ্রাসাদ গো। তোমার সাথে আমার গাছতলাতে থেকেও সুখ। কিন্তু আমার মাটির কুঁড়ে ঘরখানাও যে আমারই মতো ছন্নছাড়া। তাছাড়া তোমার বাপ মা কি বলবে? সুখী বলল, তুমি তো বরেগি মানুষ, এই ঠাঁয়ে আমার সঙ্গে কোনটি বদল করে বউ করে লাও না কেন? একবার তোমার বউ হইয়ে গেলে কেউ কিছু করতে লাগবে। মধুমালতী তার ছন্নছাড়া ঘরে এসে ঘরের ছিঁড়ি ছাঁট বদলে দিল। সদ্য হাতে টাকা পেয়ে ধনঞ্জয় রান্নার কিছু বাসনকোসন, একটা কেরোসিন স্টোভ আর কিছু আনাজপাতি কিনে এনে বলল, আমি একলা মানুষ ছিলাম গো মধুমালতী, কোনো রকমে কাঠখড়ের জালে একবেলা রেঁধে দুবেলা খেতাম। তুমি এই স্টোভে রান্না করো।
কাল তোমার তেল সাবান মাজন সব কিনে এনে দেব। তুমি কি রাঁধাবাড়া করতে পারো? না পারলে আমি রান্না করে দেব। মধুমালতী বলল, কাজ চালানো গোছের পারি গো গোসাই, কিন্তু রাঁধাবাড়া ঘরকন্যার কাজ করতে আমার ভালো লাগে না। ধনঞ্জয় বলল, তাহলে তোমার কি ভালো লাগে? সাজতে ভালো লাগে, তোমার আদর খেতে ভালো লাগে, আর তোমার কোলের কাছে বসে গান শুনতে ভালো লাগে। ধনঞ্জয় আহ্লাদে বিগলিত হয়ে বলল, তুমি যে আমার রাজকন্যে গো, তুমি আমার ভাঙা ঘরে পূর্ণিমের চাঁদ। তুমি শুধু আমার ঘরখানা আলো করে থেকো, তাহলেই হবে। 5টা মাস ধনঞ্জয়ের স্বপ্নের মতো কেটে গেল। কতদিন ছিল মধুমালতী? মোটে 5 মাস 20 দিন। একদিন মধুমালতী আবদার করে বলেছিল, গোসাই আমাকে একটা সোনার হার আর পায়ের একজোড়া নুপুর দিয়ে কেন? কানেরটা তো আইবুড়ো কালের, হাতে শাঁখাপলা আছে, পরে না হয় 2 গাছা সোনার চুড়ি দিও, আর কিছু লাগবে না কো। ধনঞ্জয় তিল তিল করে পয়সা জমিয়ে মধুমালতীর জন্য একটা 12 আনা ওজনের সোনার চেন আর রূপোর নুপুর করিয়ে যেদিন তার মধুমালতীকে চমকে দেবে বলে বাড়ি এলো, তখন তার মধুমালতী হাওয়া। শুধু ঘরমায় তার মাথায় দেওয়া জবা কুসুম তেলের সুবাসটুকু রেখে গেছে। না, বৃষ্টিটা এখনও ধরল না। এবেলায় আর আখড়াতে যাওয়া হবে না মনে হচ্ছে। আজ বেলাতে একটু চালে ডালে খিচুড়ি করতে হবে। এমন সময়, ধনা বাড়ি আছিস বলে সুদাম একটা ছাতা মাথায় দিয়ে হাঁক মারল। ধনঞ্জয় বলল, এই বৃষ্টি বাদলার দিনে কোণঠে যাব? আমার ছাতাখানা তো সেই কবে থেকে ভেঙে পড়ে আছে। সুদাম বলল, তা তোর হাতে ওটা কি? সেই হাড়গাছা নুপুর জোড়া নিশ্চয়ই। ওগুলো লেড়ে চেড়ে আর কি করবি বল? সে তোর ভালোবাসার মুখে লাথি মেরে বড় গাছে বাসা বেঁধেছে। সে যদি তোকে ভুলে সুখে থাকে, তাহলে তুই বা কতদিন আর ধ্যান করে দিন কাটাবি? আমি তোর কাছে একটা ভালো খবর নিয়ে এসেছি। শুনলাম ওই আখড়াতে একটা ভালো গায়েন এসেছে। এবারে তো তোর গানের কদর ঘুষলো। প্যাট চালাবি কি করে ভেবেছিস? আর এমন করে মধুমালতীর ধ্যান করেই বা কতদিন চালাবি? ধনঞ্জয় বলল, কে বলল আমি ধ্যান করছি? আমার কপালে সংসার করা নেই, তাই হলো না। সুদাম বলল, শালো, তুইও তো খাল কেটে কুমিরটো ঘরে ঢুকালি। ওই যাত্রা দলের অধিকারীকে নেমন্তন্ন করে নিজে রেঁধে সুন্দরী বউয়ের হাতে রান্না বলে খাওয়াতে গিয়েই তো তোর সর্বনাশটা ঘটল। তারপর থেকে শিশালো তোর বউকে কোনোদিন মাংস, কোনোদিন মোটা মাছ এনে দিচ্ছে, আর শেষ আলো চব্যচস্য করে তোর রাঁধা খেয়ে তোরই ঘরে শীত কেটে গেল। নতুন বউয়ের মুখ দেখে তো একটা সোনার নাকছাবি, একখান লাল জরিপারে শাড়ি, তা বাদে হাতে নগদ কর করে একখানা 500 টাকা নোটও ধরিয়ে দিলে। ধনঞ্জয় বলল, দোষটা তো আমারই। সে বড় সাত করে আমার কাছে একটা সোনার হার আর একজোড়া পায়ের নুপুর চেয়েছিল। সময়ে যদি দিতে পারতাম। সুদাম বলল, শালো, তুই একটা আস্ত রাম ছাগল। সময়ে দিলে যেত না বলছিস? ওই শালো অধিকারীর সঙ্গে তুই পাল্লা দিতে পারতিস। বউকে শখ করে তো মধুমালতী নাম দিয়েছিলি, তো সে মর্যাদাটা রাখল? আসলে মেয়ে মানুষ কোনোদিন শুকনো ভালোবাসায় বসায় না, ওরা বসায় সাজানো ঘর, টাকা গয়নার ভালো মন্দ খাওয়াতে। ধনঞ্জয় রেগে গিয়ে বলল, খবরদার বলছি, তুই আমার মধুর নামে একটাও খারাপ কথা বলবি না কো। তাকে ধরে রাখতে পারিনি, সে আমার দোষ। সুদাম বলল, তা তোর এই সাজওয়ান চেহারা কানা নিয়ে কি তুই সারা জীবন সন্ন্যাসী হয়ে কাটাবি? অনেক দিন তো হলো। ধনঞ্জয় বলল, তুই যে খবরটা শোনাতে এসেছিস সেটা বল। তোকে একবার মেম্বার মশাই ডেকেছে, দুপুরে খাওয়ার নেমন্তন্ন করেছে, তোকে একটু কাজও দিবে বলেছে। ধনঞ্জয় বলল, মেম্বার শুধুমুধু আমাকে ডেকে কাজ দেবে? যাত্রাদল উঠে যাওয়ার পর আমি অনেকবার তার কাছে একটা কাজ চাইতে তো গেছিলাম, কই তখন তো দেয়নি। এখন শুধু ডাকাই লয়, আবার খেতেও বলেছে। ঘটনা কি বলবি? সব বলবো বলেই তো বৃষ্টি মাথায় করে এসেছি রে। সুদাম বলল, মেম্বার হলো গিয়ে গায়ের মান্যগণ্যী লোক, সে ডাকলে তুই যাবি না? তবু তুই যখন জানতে চাইছিস তখন শোন। আমি একদিন তোর কথা বলেছিলাম। সুদামের কথা শুনে ধনঞ্জয় নড়ে চড়ে বসল। বলল, সত্যি বলছিস? সুদাম বলল, দেখ ধনা, আমি তোর ল্যাংটাবেলার বন্ধু। তুই এমন বিভাগীর মতো দিনরাত আখড়ায় পড়ে থাকিস, সেটা দেখতে আমার একদম ভালো লাগে না। তা সেই কথা সেদিন মেম্বার মশাইকে বলছিলাম। মেম্বার শুনে বলল, ধনঞ্জয়, ছেলেটা বড় ভালো বটে, ছোট থেকেই তো দেখছি।
একটু বিয়ে করেছিল বটে, কিন্তু সে মেয়ের চরিত্রই ঠিক ছিল না। আমিও আমার মা মরা মেয়ে সরস্বতীর জন্য একটা ভালো ছেলে খুঁজছি। বড় দুটোর বিয়ে দিতে তেমন বেগ পেতে হয়নি। এই মা মরা মেয়েটা আমার লয়নের মণি। তা আজ দুপুরে তোর বন্ধুকে একবার নিয়ে আয়, খাওয়া দাওয়া ওইখানেই করবি। ধনঞ্জয় বলল, আমার মধুমালতীর নামে আবার কুকথা বলছিস? সুদাম বলল, আরে ভাই, আমি একবারও বলেছি? গাঁয়ের 5 জন লোকও তো ওই কথাই বলে। কার মুখে তুই হাত দিবি? ধনঞ্জয় বলল, ওই লবকুমার মেম্বারের মেয়েকে আমি দেখেছি। সে মেয়ে তো তারকা রাক্ষসীর মতো দেখতে, কোদালের মতো উঁচু দাঁত, মাটির ঢিপির মতো উঁচু কপাল, গায়ের রংখানাও মা কালীর মতো। ও মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, আমার কাজে দরকার নাই কো। সুদাম বলল, মানছি মেয়ে দেখতে ভালো লয়, কিন্তু দেখুন সুখের মেয়ে এনে তো দেখলি 6 মাসও টিকল না। তার উপর ঘর গৃহস্থলীর কাজেও সে লবডঙ্কা। আরে শালো, রূপ দিয়ে কি ধুয়ে জল খাবি? আমাদের মতো মানুষে রাতের বিছানায় ঘর আঁধার করলে সব মেয়েই সমান। ও মেয়ে দেখতে জুতেন না। ওই মেম্বারের 3টেই মেয়ে, জমি জায়গা 3-4 খান ব্যবসার বেশিটাই ওই ছোটো মেয়েকেই দিবে। ইটার কথাটাও একবার ভাব। তুই যতটা খারাপ বলছিস, সে মেয়ে ততটাও দেখতে খারাপ লয়। দাঁতটা খানিক উঁচু বটে। এ মেয়েকে কি বলে জানিস? বলে দেখুন হাসি মেয়ে। বৃষ্টিটাও ধরে গেল। লে চল, আর দেরি করিস না, একটা ভালো জামা প্যান্টুলুন পরে আয় দেখি। মেম্বারের বাড়ি পৌঁছাতেই নবকুমার বলল, এসে গেছিস? বেশ বেশ, বস তোরা। কই রে সরমা, এদের মিষ্টি জল দে দিনি। সরস্বতী যতটা সম্ভব সেজেগুজে এসে জল মিষ্টি দিয়ে দাঁড়িয়ে থাকলো। ধনঞ্জয় একবার মেয়ের দিকে তাকিয়ে মনে মনে তার মধুমালতীর সঙ্গে তুলনা করে মনটা বিষিয়ে গেল। নবকুমার মেয়েকে বলল, তোকে দেখা সারা হয়েছে মা, এবার রান্নাগুলান সেরে ফেল দেখি। মেয়ে চলে গেলে নবকুমার বলল, সুদাম, তুই বন্ধুকে সব বলে কয়ে নিয়ে এসেছিস তো? তাহলে এবার বিয়ের কথাবার্তা বলি। ধনঞ্জয় ঘাবড়ে গিয়ে বলল, কাকা, বিয়ে করব কি করে? আপনার সঙ্গে যেতে তো আমার মেল নাই। আপনি হলেন গিয়ে যেতে মাঝি। নবকুমার মুখ ভেঙচে বলল, ওরে হারামজাদা, তোর সাহস তো কমলায়। তুই আমাকে জাত দেখাতে এসেছিস? বলি, তোর জাতটা কি? তোরা তো জাত হারিয়ে বরেগি। তোদের পূর্বপুরুষ হাঁড়ি না ডোম কী ছিল জানিস? কথাই বলে, বরেগি বরেগি কাঠের মালা, বরেগি নাচে দুপুরবেলা। শালা ভিক মাগা যেতের আবার বড়াই। বলি, বেটা ছেলের অঙ্গ ছাড়া তোর আছেটা কি? আসল কথাটা বল কেনে? আমার মেয়েটাকে তো চোখে ধরেনি। নেহাত মেয়েটাকে বড্ড ভালোবাসি বলে কাজছাড়া করতে চাইছি না। না হলে তোর মতো হাড় হাবাতে ছেলের সঙ্গে বিয়ে দেই? দেশে কি ছেলের অভাব? তার উপরে এত দেওয়া থাওয়া করলে কতজনা সেধে এসে বিয়ে করবে। ধনঞ্জয় বলল, জেতের কথাটা বলা আমার ঠিক হয়নি কো। আসলে আপনার মেয়েকে বিয়ে করার মশাই আমার কোনো যোগ্যতাই লাই। সত্যি বলতে আমি একরকমের ভিখারি তো বটেই। নবকুমার একটু নরম হয়ে বলল, আমার বিটি হয়তো দেখনধারী লয়, কিন্তু মেয়ে মানুষের সব গুণ ওর মধ্যে আছে। যেমন কাজে কমে তেমনই রান্নার খাসা হাত। আজ ওর হাতে রান্না খেয়ে একবার দেখবি। তু বরং 2 দিন একটু ভাববার সময় লে। আর আমার বিটিকে বিয়ে করলে তোকে কি কি দেবো একবার শুনেওলে। আমার একটা ধান কল, তেল কল, গম কল আছে। এছাড়া রেশনের ডিলারশিপ আছে। 2খানা 8 চাকার লরি ভাড়া খাটে। এসবের মধ্যে তোকে একটার ম্যানেজার করে দেবো। মাস গেলে মোটা মাইনে দেবো। মেয়ের নামে 4 বিঘে 3 ফসলি জমি লিখে দেব। তাছাড়া তোর ঘরটা আপাতত ছাইয়ে পাকা মেঝে করে দেব। তা বাদে খাট, আয়না, আলমারি, রান্নার গ্যাস, 2খানা ঘরে ফ্যান সব দেবো। আমি এখনই পাকা ঘর করে ঝাঁ চকচকে করে তোর বাড়িখানায় রং করে দিতেই পারতাম, কিন্তু তুই যদি কোনো দিন মেয়েটাকে ছেড়ে দিস, তাহলে আর সব জিনিস নিয়ে নিলেও পাকা ঘরে ছাদ ইট তো নিতে পারবো না। তাই একটা বছর যদি মেয়েটার সঙ্গে ঠিকঠাক ঘর করিস, তাহলে পাকা ঘর, পাকা রান্নাঘর, জলের পাম্পের মেশিন সব করে দেবো। সব শুনেও ধনঞ্জয়ের বেজার মুখের পরিবর্তন হলো না। সে ঝিম ধরে বসে থাকল। সুদাম বলল, মেম্বার মশাই, আপনি ভাবেন না, আমি ঠিক বন্ধুকে রাজি করাবো। নবকুমার বলল, রাজি হলেই ভালো। এই আমাকেই দেখ না, আমি পঞ্চায়েতে 5 বারের জেতা মেম্বার।
আমি এত ইচ্ছে করলেই সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি বিয়ে করেছিলাম সরস্বতীর মাকে। আমার শ্বশুরমশাইয়ের এই পাকা দোতলা বাড়ি, গা ভরা গয়না, 1 লক্ষ 7 বিঘে জমি, একটা শ্যালো মেশিন সব দিয়েছিল। আমিও তো ল্যাংটা মানুষ ছিলাম না, তা সত্ত্বেও বিয়েটা করেছিলাম। আরে বাবা, রূপ দুদিনের বই তো লয়, বুঝলি বাপ? জগতে পয়সা বেটাই হলো বড় মরদ। বড় মেয়ে দুটো আমার মতো রূপ পেয়েছিল বলে বিয়ে দিতে বেগ পেতে হয়নি। সরস্বতী একবার হুবহু মায়ের মতো রূপটো পেয়েছে। যাজ্ঞ, বিয়ে কর চাই না কর, আমার মেয়ের রান্নাটা খেয়ে একবার দেখ। সরস্বতী মনে হয় দরজার আড়ালে সব কথা শুনেছে, বেশ কান্নাকাটিও করেছে মনে হলো। সে বিষণ্ণ মুখে এসে বলল, বাবা ভাত বাড়ব? ধনঞ্জয়ের মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে গেল। নবকুমার বলল, হ্যাঁ মা, ভাত বাড়। সরস্বতী 3টে ফুল তোলা আসন আর কাঁসার গ্লাসে জল দিয়ে রেডি হয়েই ছিল। নবকুমার বলল, বুঝলি সুদাম, একখান ভাত খাওয়ার টেবিল শখ করে কিনেছিলাম বটে, কিন্তু আমরা বাপ বিটিতে মাটিতে আসন পেতে খেতেই ভালোবাসি। বাইরের অতিথিদের জন্য টেবিলখানা রাখা থাকে। এই আসনগুলো আমার মেয়ের করা। সরস্বতী কাঁসার থালায় চুড়ো করে ভাত, ভাতের মুখে গাওয়া ঘি, 5খানা ভাজা, শাক আর বাটিতে বাটিতে তরকারি, মুগের ডাল, 2 রকম মাছ, চাটনি সাজিয়ে দিল। তারপরে দিয়ে গেল মিষ্টি দই আর মিষ্টি। নবকুমার বলল, বাবা ধনঞ্জয়, বিয়ে জিনিসটা তো জোর করে হয় না। তুই বাবা মনে সংকোচ রাখিস না, পেট ভরে খা বাবারা। সুদাম আর ধনঞ্জয় বেশ তৃপ্তি করে থালা পরিষ্কার করে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পর ধনঞ্জয় খানিক উসখুস করে বলল, কাকা, আমি বিয়ে করতে রাজি আছি। নবকুমার বলল, মন থেকে বলছিস তো বাপ? বিয়ে করার পর আমার মেয়েকে হতচ্ছেদ্যা করলে কিন্তু ফল ভালো হবে না। আমি কিন্তু তোকে জোর জবরদস্তি করছি না। সুদাম বলল, সত্যি আপনার মেয়ে রান্নার হাতখানা খাসা বটে। আপনি কোনো চিন্তা করবেন না মেম্বার মশাই, বন্ধু আমার সব দিক ভেবেই মত দিয়েছে। ধনঞ্জয়ের বিয়েটা ধুমধাম করেই হলো। পাত্র আর কনের ভোজ এক বাড়িতেই হলো। নবকুমার যা যা দেবে বলেছিল সবই দিয়েছে, গা ভরা গয়নাও দিয়েছিল। কিন্তু মেয়েকে 12 মাস পরার গয়নাটুকু দিয়ে সব গয়না নিজের কাছেই রেখে দিল। বলল, বাবা ধনঞ্জয়, তোমার বাড়িতে গয়না রাখার বিপদ আছে, এখন মন দিয়ে সংসার ধর্মটা করো, ওই গয়না আমার মেয়েরই থাকলো। সরস্বতী যেমনি দেখতে হোক, স্বভাবটা বড় মধুর। ধনঞ্জয়ের সুখ সুবিধার দিকে তার তীক্ষ্ণ নজর। সে ঘরকন্যার কাছ থেকে রান্না বান্না সব একা হাতেই করত। ধনঞ্জয় ছন্নছাড়া সংসারে আবার শ্রী ফিরে এলো। তবে ধনঞ্জয় মধুমালতীকে ভুলতে পারল না। চোখ বন্ধ করলেই মধুমালতীর গৌরবর্ণ রূপটা আজও তার চোখের সামনে ভাসে। তার মুখে গোসাই ডাকটা বাঁশির সুরের মতো আজও কানে বাজে। তখনই সে আনমনা হয়ে আর বাঁশিতে সুর তোলে। সেই বিষাদের সুর সরস্বতী মুগ্ধ হয়ে তার ভাগ্য করে পাওয়া স্বামীর কাছে বসে শোনে। সে তার স্বল্প বুদ্ধিতে বুঝতে পারে তার স্বামীর মনের অন্দরে কোনো গভীর দুঃখ লুকোনো আছে। সে তার রূপের খামতিটুকু স্বামীকে সেবা যত্ন করে পুষিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে। আস্তে আস্তে সরস্বতীকে ধনঞ্জয় সহ্য হয়ে গেল। এখন তাকে দেখে তেমন কুৎসিত মনে হয় না। সে তার চোখ দুটোতে অপার মায়ার চাদর বিছিয়ে তার সংসারটাকে মায়াময় করে রেখেছে। এখন সরস্বতীর প্রতি তার গভীর মায়া। এই মায়ার নাম হয়তো ভালোবাসা। ঘর সংসারেও মন বসেছে। মাস 6 পর একদিন সুদাম এলো। বলল, কিরে ধনা, বন্ধুনিকে নিয়ে মনে আর আফসোস নাই তো? ধনঞ্জয় বলল, সরস্বতী হলো আমার জীবনের শীতল ছায়া। সে আমার প্রত্যেক দিনের অভ্যাস, আর সে ছিল আমার উথাল পাতাল করা সাগরের ঢেউ, বৈশাখ মাসে তাণ্ডব ঝড়, আমার জবা কুসুম তেলের সুবাস। সুদাম বলল, শালো, তোর শরীরে কি মানুষের রক্ত নাই রে? সীতুর মুখে লাথি মেরে পরপুরুষের সঙ্গে সংসার ছেড়ে পালালো, তবু একটা দিনে তোরাও তোর মুখে তার নিন্দে শুনলাম না। সে তো নিন্দের কাজ কিছু করেনি। যে কটা মাস আমার কাছে ছিল সে কটা মাস আমাকে আদরে সুহাগে ভরিয়ে রেখেছিল। যে ফুঁসলিয়ে তাকে বের করে নিয়ে গেছে, দোষ তো তারই। সে কেমন আছে সে খোঁজটুকুন যদি পেতাম। খোঁজ পেলে কি করতিস? দেখ ধনা, 2 নৌকায় পা দিয়ে চলিস না। সে যখন ভালো খাবে, ভালো পড়বে, আয়েশ করবে, জীবন কাটাবে বলে ঘর ছেড়েছে, তখন ভালোই থাকবে। সরস্বতীকে শুধু অভ্যেস করে রাখিস না, তাকে শুধু শরীর লয়, তোর মনেও জায়গাটুকুন দিস।
দেখতে দেখতে ধনঞ্জয়ের প্রায় 5 বছরের কাছাকাছি বিয়ে করা হলো। এই বছরে তার পাকা ঘর, পাকা রান্নাঘর, পাম্পের জল, বারান্দায় একটা পায়খানা, বাথরুম হয়েছে। এমনকি নবকুমার তার মেয়ের জন্য একটা খাবার মাছ রাখার ঠান্ডা যন্ত্রও কিনে দিয়েছে। তার এখন সব হয়েছে, কিন্তু একটা সন্তানের অভাবে তার ঘর আজও শূন্য। এ নিয়ে ধনঞ্জয়ের মনে কোনো আক্ষেপ নেই, শুধু সরস্বতীর জন্য তার বড় কষ্ট হয়। বেচারা আজও জানে না সে কোনোদিনই মা হতে পারবে না। এই বছরে সরস্বতী তার মনে তার অজান্তেই একটা বিরাট জায়গা করে নিয়েছে। শুধু মনের গোপন কুঠুরিতে আজও একটুখানি জায়গা তার মধুমালতীর জন্য সযত্নে রাখা আছে। মাঝে মাঝে নবকুমার আসে মেয়ের ঘরকন্যা দেখতে। ছবির মতো মেয়ের ঘর গেরস্থলি দেখে বড় তৃপ্তি পায়। কিন্তু এখনও মেয়ের একটা ছেলেপুলে হলো না। ধনঞ্জয়কে একদিন একান্তে ডেকে বলল, বাবা, একবার শহরে যেয়ে ডাক্তার দেখিয়ে এসো। ধনঞ্জয় বলল, আমি নিজেই একদিন ডাক্তার দেখে সব পরীক্ষা করিয়েছি, আমার কোনো খামতি নাই। সরস্বতী দুঃখ পাবে বলে ওকে কিছু বলিলাই। সেই একগাদা কবচ তাবিজ পরে থেকে যদি সন্তুষ্ট থাকে তাই থাক। আপনি ভয় করিয়েন না। আমার মনটা যদি কোনো দিন ঘর ছেড়ে বিবাহী হতে চায়, তাহলে আপনার করা সাজানো পাকা ঘর বাড়ি সব আপনার মেয়েকে লিখে দিয়ে যাব। নবকুমার ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরল। ধনঞ্জয় এই বছরে তার মেয়েকে কোনো অযত্ন করেনি, অপছন্দাও করেনি। সে ভালো ছেলেকেই জামাই করেছে। কিন্তু একটা ছেলে ছাড়া ধনঞ্জয় বাঁধা থাকবে কোন আশায়? নবকুমার ধনঞ্জয়কে একটা বড় ধানকলের আর তার গা ঘাসা গমকলের ম্যানেজার করেছে। ইচ্ছে আরও কিছুদিন পর এই দুটো কলেরই মালিকানা করে দেবে জামাইকে। কিন্তু সবচেয়ে চিন্তার কথা হলো তার মেয়ে কোনোদিন মা হতে পারবে না। এখন তো পুষ্যি নেওয়ার চল হয়েছে। ধনঞ্জয়কে একবার বলে দেখবে নাকি? একটা ছেলে কিংবা মেয়ে থাকলে জামাই তার টানেই সংসারে থাকবে। ধনঞ্জয় সাধারণত দুপুরে খাওয়ার পর 1-1.5 ঘন্টা বিশ্রাম নিয়ে কাজে বেরোয়। সেদিন খেয়ে উঠেই জামা কাপড় ছেড়ে বেরোচ্ছে দেখে সরস্বতী বলল, একটুখানি বিশ্রাম না নিলে শরীরটা যে খারাপ করবে তোমার। আমি জানি তোমার আজকাল ঘরে মন বসে না, সব আমার কপাল। একে তো এই রূপ, তার উপর ভগবান আমার কোলে একটা ছেলেপুলে দিল না। ধনঞ্জয় বলল, ছেলেপুলে হলো গিয়ে ভগবানের দান। তুমি আমার লক্ষ্মী বউ। আসলে অঘ্রাণ মাসের এই দিনটাতে আমার মনটা বড় উদাস হয়ে থাকে। সরস্বতী কিছু বুঝতে না পেরে তাকিয়ে থাকলো। ধনঞ্জয় বলল, এই দিনে আমার ভাঙা ঘরে চাঁদের আলোর বান ঢুকেছিল। সরস্বতী আবারও কিছু বুঝতে না পেরে বলল, সকাল সকাল ফিরে এসো। সরস্বতী খাওয়া দাওয়া করে ঘরের কাজ সামলে বারান্দায় বসে একটা নকশি কাঁথার শেষটুকু সেলাই করছিল। এই কাঁথাখানা ধনঞ্জয়ের জন্য প্রায় 1 মাস ধরে যত্ন করে রং বেরঙের সুতো দিয়ে নকশা ফুটিয়ে তুলেছে। 1 ঘন্টার মধ্যে কাঁথাখানা শেষ করে গুছিয়ে রাখতে রাখতেই দরজায় কড়া নড়ে উঠল। সরস্বতী ধনঞ্জয় ফিরে এসেছে ভেবে শশব্যস্ত হয়ে দরজা খুলে দিল। দেখলো একটা মাঝবয়সী মেয়ে একটা পোঁটলা বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটা বলল, এটা কি ধনঞ্জয় বৈরাগীর বাড়ি? সরস্বতী বলল, হ্যাঁ গো, কিন্তু সে তো ঘর কেলাই, তার ফিরতে রাত হবে। মেয়েটা পোঁটলাটা হাতে ধরিয়ে দিয়ে বলল, আমাকে একজন এখানকার ঠিকানাটা দিয়ে বলেছে গোসাইকে বলো মধুমালতীর মেয়েটাকে তার চরণে একটু আশ্রয় দিতে। আমি তার বাড়ির খাওয়া পড়ার কাজের মাসি। তার স্বামীটা একটা পাষাণ গো, একটা মেয়েকে পেটে মেরেছে আর একটাকে জন্মানোর পরে মেরেছে। এটাকেও মারত, তাই সে গোপনে এই ঠিকানায় দিয়ে যেতে বলল। সরস্বতী বলল, হেই মা গো মা, আমি এখন কি করব? মেয়েটা বলল, একটা প্রাণকে তোমরা বাঁচাও। ও কোনো দিন মেয়েকে ফেরত চাইবে না। আমি ফিরতি ট্রেনে চলে যাব। মোটে 3 দিনের মেয়ে গো, ওকে পোলতে করে একটু দুধ খাওয়াও। রাত 8টায় ধনঞ্জয় ফিরে এলে সরস্বতী সব কথা খুলে বলল। স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ গো, আমি কিছু ভুল করলাম? মেয়েটোর মুখের পানে একবার চেয়ে দেখো, ঠিক যেন স্বর্গের পরী। ধনঞ্জয় নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। এই দিনেই তো তার ঘরে মধুমালতী এসেছিল। হ্যাঁ গো, কিছু বলছো না কেন? ধনঞ্জয় বলল, তুমি আমাকে জীবনের সেরা উপহারটা দিলে গো বউ। আচ্ছা সরস্বতী, তুমি এই মেয়েটার মা হতে পারবে তো? সরস্বতী হাসি মুখে বলল, খুব পারবো গো। মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে মনে হচ্ছে ও আমার বুকে জড়ানো ধন, আমার 7 রাজার ধন। আমি না হয় যশোদামাই হলাম।
তা হ্যাঁ গো, মধুমালতীটা কে বটে? ও ছিল আমার আকাশের চাঁদ, কদিনের লেগে এসে আমার ঘরে আলো ছড়িয়ে দিয়ে চলে গেছে। সরস্বতী বলল, তাহলে আমি তোমার কে বৈরাগী? ও ছিল আমার দুদিনের সুখ, আর তুমি আমার সারা জীবনের শান্তি। কিন্তু এই মেয়ে তোমার পেটের মেয়ে। চলো, রেতের আধারে তোমাকে বাপের বাড়ি রেখে আসি। তোমার বাবাকে বলো লোককে বলতে তুমি 7 মাসের পোয়াতি। ঘর থেকে কটা মাস বেরিও না, তারপর তোমাকে নিয়ে আসবো এই ঘরকে। সরস্বতী বলল, এত লুকোছাপা কেন গো বৈরাগী? তোমার মধুমালতী তো নিজের মেয়ের জীবনখানা বাঁচাতেই তো আমাদের হাতে তাকে তুলে দিয়েছে। ধনঞ্জয় বলল, বউ আর একদিন এই কথা ভুলেও মুখে এনো না। গাঁয়ের লোক এই কথা জানলে আমাদের একঘরে করবে। থানাতে খবর পেলেও মেয়ে কেড়ে নিয়ে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে। তার চেয়ে না হয় এইটুকু মিথ্যে বললামই। সবাই জানবে ও মেয়ে তোমারই পেটের মেয়ে, শুধু আমার শ্বশুরমশাই যদি রাজি হয়। সরস্বতী বলল, ভেবো না গো বৈরাগী, আমার বাপ তার মেয়ের সুখের লেগে সব মেনে নেবে। ধনঞ্জয় মধুমালতীর জন্য আনা হারটা দিয়ে বলল, এটা দিয়ে আমি মেয়ের মুখটা দেখলাম। সরস্বতী তার নকশি কাঁথাখানা মেয়ের গায়ে জড়িয়ে নিয়ে বলল, এবার চলো। কদিন পর সুদাম এসে বলল, কই গো বন্ধুনি, একটু চাটা দাও। ধনঞ্জয় বলল, তোর বন্ধুনি পোয়াতি, সে বাপের বাড়ি গেছে ছেলে হতে। সুদাম বলল, তুই আমার সঙ্গে রগর করছিস? আমি তো মাঝে মাঝে এইখানে আসি, পোয়াতে হলে বোঝা যেত না? ধনঞ্জয় বলল, তুই শালো কি আমার বউয়ের পেট পানে তাকিয়ে থাকতিস নাকি? সুদাম বলল, আমার বউ তো দুটো ছেলে মেয়ের মা নাকি, পোয়াতি হলে চেহারা দেখলেই বোঝা যায়। ধনঞ্জয় একটু চুপ করে থেকে বলল, তুই আগে দিব্যি কেটে বল, এ কথা কাউকে বলবি না। তার জন্য দিব্যি কাটতে হবে কেন রে শালো? তোর সঙ্গে কি আমার সেই সম্পর্ক? কি বলবি বল দিনি। মধুমালতীর বাড়ির কাজের মাসি মধুমালতীর 3 দিনের মেয়েকে আমাকে দিয়ে গেছে। ওই অধিকারী শালা মধুমালতীর একটা মেয়েকে না জন্মাতে মেরেছে, আর একটা মেয়েকে জন্মের পর মেরেছে। ইরাকেও মারত, সে বড় ভরসা করে তার দুধের শিশুকে আমার হাতে তুলে দিয়েছে। এবার তুই বল আমি কি করতাম? সুদাম বলল, তাহলে মধুমালতীর শেষমেশ তোর ঘরেই ফিরে এলো? খুব আনন্দ হলো রে। বন্ধুনি তো ছেলেপুলে হলো না, ওই মেয়েই তোর ঘর আলো করে থাকবে, তোকে শক্ত বাঁধনে বেঁধে রাখবে। তুই ভাবিস না বন্ধু, এই কথা কাকপক্ষিতেও জানবে না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।